সান্ধ্য আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলাকার একটা গল্প বলবেন, শুনতে খুব ইচ্ছে করছে। দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্ন নীল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনাও আপনার মুখে শুনতে খুব ভালো লাগে। বাইরের শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলাকার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন কেমন করে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেড়াবার দিন। আর এই এখন কোথায় পড়ে আছি দেখো, নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলায় অন্ধকার, নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না। তারপর সব ঝেড়ে ফেলার ভঙ্গিতে তারানাথ হাত নেড়ে বলল, যাকগে সেসব কথা, একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগেকার কথা। আমার তখন 8-9 বছর বয়স। একে ঠিক অলৌকিক বা অপ্রাকৃতিক ঘটনা বলা যায় কিনা জানি না, তবে গল্পটা শুনলে তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানো আমি গ্রামের ছেলে। ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটখাটো একটা তালুকি ছিল। আমি সাংসারিক না হওয়ায় 2 ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তার ঘরে ছিল নানা ধরনের সেকেলের বই, হাতের লেখা পুঁথিও ছিল কত। তখন বোঝার বয়স হয়নি, এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল সেসব বই। তিনি কথা বলতেন কম, তবে কারোর সঙ্গে মতবিরোধ হলে যুক্তিও দেখাতেন না, তর্কও করতেন না। কেবল মুখ থেকে ফরাসি নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন। তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। 8 বছর বয়স থেকে আমার হঠাৎ এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলো করে এসে রাতে ঠাকুমার পাশে শুয়ে গল্প শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, কই দেখি তোর গাটা গরম গরম লাগছে। তোর তো জ্বর হয়েছে, কি করে হলো? যাক, আজ রাতে আর তোর ভাত খেয়ে কাজ নেই, বুঝলি? কিন্তু পরপর 3 দিন রোগীর পথ্য করার পরেও জ্বর আর কমল না। কিন্তু দিন 10 বাদেও যখন আমার জ্বর কমল না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে আমার গায়ে হাত দিয়ে শরীরের উত্তাপ দেখলেন। তারপর ঠাকুমাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণস্বরে বললেন, জীবন ডাক্তার? বাবা পরদিনই দুপুরের মধ্যে শহর থেকে ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে, পেট টিপে, জিভ দেখে এবং মা ঠাকুমাকে অনেক প্রশ্ন করে বললেন, টাইফয়েড বলে মনে হচ্ছে না। তবে কি ম্যালেরিয়া? ঠিক বলতে পারছি না। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে থাকে কেমন জানাবেন। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। তারপর কত যে ডাক্তার এলো আর কতই যে ওষুধ পেটে পড়লো তার কোনো ইয়ত্তা নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম। কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমল না।
প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড় রোগা হয়ে গিয়েছি। মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন করে। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকে যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সে বড় ভয়ানক সময় গিয়েছে। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা আর ঠাকুমা দুজনেই আমার পায়ের কাছে দাঁড়িয়ে কেমন নিখুঁতভাবে আমার দিকে তাকিয়ে আছে। এই প্রথম আবজাভাবে অনুধাবন করতে পারলাম আমার বুঝি জটিল একটা কিছু হয়েছে, এবং সেজন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাবার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতাতে পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু কিছুক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ হয়ে বসে রইলেন। কেমন বুঝলেন ডাক্তারবাবু? আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা হয়ে গেছে, জ্বর ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। এই অবস্থায় কি চিকিৎসা করব বলুন তো? এরপর বাড়ির সকলে তৈব ঔষধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। আমাকে পালকিতে ঠাকুমার সাথে তুলে বাড়ির বাকি সকলে গরুর গাড়িতে চলল প্রায় 20-25 মাইল দূরে নারায়ণপুরে। সেখানে মন্দিরের ভেতরে সারা রাত ঠাকুমার কোলে শুয়ে রইলাম। পরদিন পুজো দেওয়া হলো, সাথে একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কষাই করে বেশ কিছুটা চরণামৃত এনে খাইয়ে দিল আমাকে। তাতে বহুদিনের বেলপাতা ফুলের গন্ধ ছিল। আবার পালকিতে করে বাড়ি। মাদুলিতে কি ফল হলো বুঝতে পারা গেল না, তবে ওই চরণামৃত খেয়ে জ্বরের ওপর হলো আবার ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। একদিন সন্ধেবেলায় ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ? তোর জন্য একটা বিশেষ পুজো করা হবে, তাহলেই তোর অসুখ সেরে যাবে। পুজো? কি পুজো? আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন। তন্ত্র সাধনার ওপর তার অনেক বইও ছিল। তার মধ্যে কিছু নষ্ট হয়ে গেছে আর কিছু আছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাতে একটা ঘটনা পড়লাম। ঠাকুমা বললেন, কি গো? লেখক বলেছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং সে জ্বর কিছুতেই না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। ঠাকুমা বললেন, জরাসুর আবার কে? দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু লোকের অনিষ্ট করতে থাকে। পুঁথিতে লিখেছেন, জরাসুরের বিধিমতো পুজো করলে সেই জ্বর নাকি কমে যায়। ঠাকুমা শঙ্কিত গলায় বললেন, না না, ও পুজো তোমায় করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? ও সব ঠাকুরের নামও কখনো শুনিনি, আর কি বা নামের ছিরি, শুনলেই শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ঠাকুরের পুজো করো। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তারপর তিনি সেই পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালি লেখা অক্ষর, পুরোটাই সংস্কৃতে। হরিশ কুমারকে খবর দিস তো, কাল একবার আমার সঙ্গে দেখা করার জন্য। ঠাকুর গড়তে দিতে হবে। ঠাকুরও গড়া হবে নাকি? পরের দিন হরিশ কুমার এসে হাজির হলো। তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো?
আগে কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর? সে কি জিনিস? মূর্তিটা দেখতে কেমন হবে? 3টে মাথা হবে, 6টা পা, 6টা হাত, পেছনের দিকে একটা মোটা লেজও থাকবে। আগে লেজ? হ্যাঁ, লেজে আর গায়ে হবে বড় বড় কাঁটা। গায়ের রং ঘোর কালো। 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, আর ভেতরে একটা চোখ থাকবে কপালে। লাল রঙের জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি পারবে তো? জরাসুরের পুজো বসত বাড়িতে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের মতো জায়গাটা ছিল, সেখানে শামিয়ানা খাটিয়ে জরাসুর মূর্তি বানানো শুরু হলো। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো, যা দেখে পুজোর দিন আমার হৃদকম্প উপস্থিত হয়েছিল। ঠাকুরদা ঠিক করলেন তিনি নিজেই পুজো করবেন, কিন্তু পরে গ্রামের 3-4 জন পুরুত বামনের কাছ থেকে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে নির্বাচন করলেন। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধে রামজীবনকে জরাসুরের বিধি বোঝালেন। এবার একটা দরকারি কথা বলি, শোনো। এই ঠাকুর কিন্তু বিসর্জন হবে না। বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। তবে পুজো শেষ হয়ে গেলে মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে? ওপর থেকে জল ঢেলে গলিয়ে ফেলতে হবে? না, রক্ত দিয়ে। রক্ত? বলির পশু পুজোর আগে থেকেই এনে রাখতে হবে। পুজো শেষ হয়ে গেলেই একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়ছে। যত পশু লাগবে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে পুজোর জায়গার চোরা ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমায়নি। মা এবং ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছে। পুজোর দিন সকাল থেকে আশেপাশে 4-5খানা গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের ওপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কুষ্টির মতো গোল করে পাকানো কাগজ। তাতে তিনি ঠাকুরদার পুঁথির পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে তাপ দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, খুব কষ্ট হচ্ছে দাদু ভাই? আমি মাথা নাড়লাম। আর ভয় নেই, এইবার সব সেরে যাবে। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়ালাম। আমাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে পুজোর জায়গায় নিয়ে আনল। ঠাকুরের সামনে বসে উপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুর মূর্তির সঙ্গে আমার চোখাচোখি হলো। ওহ, কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমার। ঘোর কৃষ্ণবর্ণ, শরীরে বড় বড় 3টে ভাটার মতো লাল চোখ, গায়ে পেরকের মতো খোঁচা খোঁচা কাঁটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুষ্টি তাকে একত্র করে ভয়ানক দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এ স্রষ্টা। বাবা আর ঠাকুরদা আমার দুপাশে এসে বসলেন। পুজো শুরু হলো। চারিদিকে বেদম ঢাকের আওয়াজ, ধুনোর ধোঁয়ায় চারিদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী দীপ্ত স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন চক্রবর্তী হেঁকে বললেন, এই সরে যাও, সরে যাও, সব সরে যাও। এবার বলি হবে,
ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামা রামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করলো। জয় বাবা জরাসুর। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। একসময় চারিদিকে রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুর মূর্তির অবয়ব কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ওপর। ঠাকুরদা বুকের মধ্যে ধরে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা বিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। সবাইকে অবাক করে পরদিনই আমার জ্বর ছেড়ে গেল এবং আর এলো না। ঠাকুরদার সম্মান বেড়ে গেল, শুধু পরিবারের ভেতরই নয়, আশেপাশে বহু গায়ের লোক একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। আমার জ্বর ছাড়ার ঠিক 6 মাসের মাথায় তিনি মারা যান। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পরে। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে এক সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধেবেলা। বেশ সৌম্য দর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। পরদিন সকালে আমি চলে যাব, তাই রাতে খাওয়া দাওয়ার পরে সাধুর কাছে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। সে কি, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল, কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পুজোয় নেমেছিলেন। পুজোর সংকল্প কার নামে হয়েছিল? ঠাকুরদার নামে। পুঁথিটা আস্ত ছিল না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে পুড়ে গিয়েছিল। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কি রকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। এই দেখো, আমার কাছেও এক খণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে তোমার ঠাকুরদা দেখতে পেতেন জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু অবধারিত। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, ভুল? ও পাতাটা আস্ত না থাকলেও পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মণি ছিলাম। সাধু চুপ করে রইলেন। আমি আর কিছু বললাম না। কিন্তু আর একটা কথা আমার মনে ঘোরাফেরা করছিল। এখন তা আমার দৃঢ় বিশ্বাস। তা হচ্ছে এই যে, ঠাকুরদা নিজেই ও পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিলেন। পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয়। আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন।
তারানাথ তান্ত্রিক গল্প থামিয়ে চুপ করে বসে রইল। জল চকচক করছে নাকি তার চোখে? এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্নই উঠাতে পারলাম না। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সার পাসিংস কিনে হাঁটতে হাঁটতে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলো। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। তারপর হঠাৎ যে? ভালো লাগছিল না বাড়িতে বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। 2-1খানা গল্প হবে নাকি তারানাথ? কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল। অমনি বলে বসলেন বিশ্বাস করি না। সে এক ভয়াবহ কাহিনী হে। অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। ঘটনাটা ঘটেছিল আমার তান্ত্রিক হওয়া জীবনের প্রথমের দিকে। তখনও পর্যন্ত মধু সুন্দরী দেবীর দেখা পাইনি। সেদিন রাতটা কাটানোর জন্য মাধব ঘোষের বাড়িতে আশ্রয় নিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর মাধব ঘোষের সঙ্গে গল্প করতে গিয়ে একটা ঘটনা বলল। তবে ঠাকুরমশাই কথা কি জানেন, সব অতিথি আবার সমান হয় না। গেল সোমবার বিকেলে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে আমায় বলল তোমার বাড়িতে আজ থাকবো। বললাম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিল। দিব্যি চেহারা তার, দেখে কিছু বোঝবার উপায় নেই। পরের দিন ফিরে যাওয়ার সময় আমায় বলল তোমার মেয়েটিকে আমায় দেবে, ভৈরবী বানাবো। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? তার আর আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সারা দিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রান্তরের মধ্য দিয়ে ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম ছেঁড়া মাদুর কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। দাঁড়িয়ে চারদিক ভালো করে দেখছি। হঠাৎ গম্ভীর গলায় কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, বিশেষ কিছু দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে পৌঁছেছি এইমাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে কোনো ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটল। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব। থাকবি? বললাম, বেশ, থাকবো। বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা হয়ে গেলে তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলে তোকে জানাবো। থেকে গেলাম সাধুর কাছে। এইভাবে 2-4 দিন কেটে গেল। রাত্রিতে অনেক সময় ধরে শিব পুজো আর্চা জপ টপ করে। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে
আমার মনে দৃঢ় বিশ্বাস হলো এই সাধু একজন কাপালি। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে উঠে দেখি ছুরি দা দিয়ে তার থেকে কেটে একটা পুতুল বানাচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ দিয়ে কি হবে? সাধু রহস্য মাখা হাসি হেসে বলল, কাজ আছে। তখনও পর্যন্ত সাধুর আসল উদ্দেশ্য বুঝতে পারিনি। পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। এভাবে আরো 3-4 দিন কাটল। তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? আগে ঠিক বুঝলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এইগুলোতে আমাদের প্রাণ বাঁচে। এগুলো হলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, এগুলো হলো সংহারক শক্তি। এছাড়াও অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারাই তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে খুব এক ধরনের নিষ্ঠুর অপশক্তি। তার মারক শক্তিও অমোঘ। একবার জাগলে কাজ শেষ হওয়া না পর্যন্ত তার নিদ্রা নেই। আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। যদি বাধা পায় তাহলে তাকে যে জাগিয়েছে তাকে এসে সে হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ থেকে বলল, আজ রাত্রিতে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর কোমর অবধি পুঁতল মাটিতে। তারপর তার চারপাশে বেড়া করে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড় কি সব মন্ত্র বলতে বলতে পুতুলটার উপর চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হলে তার ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুবড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে তারপর ঢক ঢক করে গলায় ঢেলে নিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখতে পেলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোঠরে ঢুকে যেন কয়লার মতো জ্বলতে লাগলো। তারপর ধুনি জেলে রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করলো। তারপর ধুনিতে কিসব দ্রব্য আহুতি দিতে লাগলো। সঙ্গে সঙ্গে বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। তারপর সাধু বিকৃত গলা হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়ার অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে কোথায় যেন মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে যে খুব পরিষ্কার করে দেখেছি তা বলতে পারি না, তবে যেটুকু দেখেছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। দেখলে ওই বেতাল? কোথায় গেল? এদিকে সরে এসো। এতদিন আসল কথাটা তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে প্রায় 15-20 দিন আগে কয়েক মাইল দূরে এক গ্রামে মাধব ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালিকি কি মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে। সেই মাধব ঘোষের বড় মেয়ের দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত লক্ষণ ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন মাধব ঘোষের কাছ থেকে ওই মেয়েটিকে চাইলাম সাধনার জন্য। মাধব দিল তো নয়, অথচ অপমান করে আমাকে তাড়িয়ে দিল। সে অপমান বুকের মধ্যে কাঁটা
কাঁটার মতো বেঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমাকে ঘাড় ধাক্কা দেয়, আমার গায়ে হাত। আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি কি করবেন আপনি? করব কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? ওই মাধব ঘোষের বাড়িতে। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ কিছু করবে না বেতাল, আজ তার বাড়িতে কোনো এক ক্ষতি করে আসবে। কাল অমাবস্যা, কাল পূর্ণ আহুতি দেব। ওই যে নিম কাঠের পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে কাল বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল মাধব ঘোষকে দেখে নেবে। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু আপনি অন্যায় করছেন, এটা ঠিক নয়। কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? থামুন, আপনার মতো নরকের কৃমিকীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই রাত্রেই রওনা দিলাম শ্মশান ছেড়ে। পেছনে সাধু দেখে বলল, যাচ্ছিস যা, তবে শুনে রাখ, আজ পর্যন্ত আমাকে অপমান করে পৃথিবীর আলোকেও বেশি দিন দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছিলাম, তখনও পর্যন্ত সাধুর সেই অট্টহাসি রাত্রে নির্জনতা ভেদ করে শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর নাগাদ আমি মাধব ঘোষের বাড়িতে পৌঁছালাম। গিয়ে দেখি সমস্ত বাড়ি যেন নির্ঝুম হয়ে আছে। আমার বুকটা ছ্যাদ করে উঠল। না জানি কাল রাতে বেতাল কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি এসেছেন। আমি একটু মনে বল পেলাম। ঈশ্বর পাঠিয়েছেন আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখখানা শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ টিপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাতে আমার দুখানা গায়ে গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি? গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন তো ঠাকুর মশাই, আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত, হঠাৎ মাঝরাতে গোয়াল থেকে কি একটা যেন আওয়াজ শুনতে পেলুম। মনে হলো গরুগুলো কি যেন একটা দেখে ভয় ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই শুনি মুঙ্গলি গাইটা জোরে চিৎকার করছে। গোয়ালে গিয়ে দেখি গরু দুটো মাটিতে শুয়ে ছটফট করছে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবর দিয়ে আনার জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতেই পারলো না। তারপর আর সকালে গরু দুটো মারা গেল ঠাকুর মশাই। তারপর সকাল থেকে মেয়েটার জ্বর। এসব তো ভালো লক্ষণ নয় ঠাকুর মশাই। আপনি এসেছেন, ভালোই হয়েছে। ব্রাহ্মণ মানুষ বাড়িতে থাকলে সব ভালোই হবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায়, তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরে হঠাৎ মনের মধ্যে একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কি রকম তা বোঝাতে পারবো না। যেন আমার একটা খুব বড় বিপদ ঘনিয়ে আসছে। খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। তারপর মাধবকে ডেকে বললাম, দেখো, তোমার আমার আজ দুজনেরই খুব বিপদ। কি বিপদ সেটা আজ এখন তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, তুমি বা তোমার বাড়ির লোক কেউ বাড়ির বাইরে যাবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করবে। আর শোনো মাধব, আমাকে এক ঘটি জল এনে দাও তো। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রমন্ত্র পড়ে জল ছিটিয়ে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু
আমার আর মাধবের কপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই কপালিক বেতাল পাঠিয়ে আমাদের শেষ করবে। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের মধ্যে বিচিত্র বিপদের ঘণ্টা বেজেই চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ এক ঝড় হাওয়া এলো। বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়। হাওয়া এলো কোত্থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির দরজা জানলা দড়াম দড়াম করে আওয়াজ করতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কাজ যেন বিভৎস হুঙ্কার। বিকৃত যান্ত্রিক গলায় কে যেন হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢুকবার। বারবার অদৃশ্যকে সে বাধা পেয়ে ফিরে ফিরে যাচ্ছে বারবার। খানিকক্ষণ এইভাবে চলবার পর হঠাৎ একসময় ঝড়টা থেমে গেল। আবার শান্ত চারিদিক। যে বাড়িতে ঢুকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টা বাজাটাও হঠাৎ থেমে গেল। আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। কিছু দূরে লোকজন একটা ব্যাপার নিয়ে কথা বলছে। কি হয়েছে বাপু? সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে জানেন? সেই শ্মশানে একটা কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে ঘুরে মুচড়ে দিয়েছে। একজনের কাজ না, অনেকজন মিলে খুনটা করেছে। আমি তখন সব বুঝতে পেরেছি। কপালি তো বলেছিল বেতাল যদি বাধা পায় তাহলে তাকে যে জাগিয়েছিল তাকে গিয়েই আক্রমণ করে। আহ, কি ভয়ঙ্কর মৃত্যু! আজ তোমাদের একটা ঘটনা বলি, শোনো। এইভাবে আর চলে না। আমরা জমিদারের কত অত্যাচার সহ্য করব, এর একটা প্রতিকার আমাদের করতেই হবে। না হলে যে বেঁচে থাকা দায় হয়ে যাবে। ঠিকই বলেছ নিতাই, এরকম চললে তো আর আমরা না খেতে পেয়ে মরে যাব। কিন্তু তার বিরুদ্ধে কে কথা বলবে? কথা বলতে গেলে কি যে পরিণতি হয় সে তো তুমিও জানো। কে কথা বলবে মানে? আমাদের সমস্যা আমাদেরকেই বলতে হবে। এইসব কথাবার্তা আমি অসত্য গাছের নিচে দাঁড়িয়ে শুনছিলাম কিছুটা দূর থেকে। কিন্তু কি কারণে লোকজনের জমায়েত সেটা ঠিক বোঝা গেল না। গ্রামটার নাম বকুলতলা। ঘনবসতি নেই, ঘরবাড়ির পরিমাণ হাতে গোনা যায়। সেই রাতটা আমি ওই অসত্য গাছের নিচে কাটাবো ঠিক করলাম। রাত তখন কটা হবে জানি না, গ্রামবাসী চিৎকার শোনা গেল হঠাৎ। আমি তখন সেদিকে তাকাতে দেখতে পেলাম কিছু লোক মশাল হ্যারিকেন হাতে নিয়ে ছুটতে ছুটতে পশ্চিমের জঙ্গলে মিশে গেল। আমিও কৌতূহলবশত সেদিকে এগিয়ে গেলাম ব্যাপারটা বুঝতে। পৌঁছে দেখি যে জন্য মানুষের জমায়েত তা একটা মানুষকে খুন করে জঙ্গলে ফেলে গেছে। আমার পাশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম,
ভাই এসব কি করে হলো? কে ইনি? ইনি আমাদের নিতাই দা, খুব ভালো মনের মানুষ ছিলেন। এমন মানুষেরও কি শত্রু থাকতে পারে? আমি আর কিছু বললাম না, কি আর বলবো। সমবেদনা জানিয়ে ফিরে এলাম গাছের নিচে। তোমরা তো জানো আমি ছিলাম ভবঘুরে মানুষ। পরদিন সকাল হতে না হতেই গ্রাম ছেড়ে রওনা দিলাম। আসার সময় মনটা খারাপ ছিল কাল রাতের ওই ঘটনাটা ভেবে, কিন্তু পরে এটাও ভাবলাম আমি আর থেকেও কি করব। ওই গ্রাম থেকে কয়েকটা গ্রাম দূরে একটা সাধু সম্মেলন হচ্ছিল। সেখানে গিয়ে তারপর ধীরে ধীরে সব ভুলে গেলাম। দেখতে দেখতে প্রায় কয়েকটা বছর কেটে গেল। এর মধ্যেই যে কত ঘটনা ঘটেছিল। মাধব ঘোষালের বাড়ি থেকে বেতাল তাড়ানো শুরু করে বল্লভপুরের জল পিসাচ, এইরকম নানা রকম অভিজ্ঞতা দিয়ে আমার পুঁজি পরিপূর্ণ হলো। এইসব ঘটনাও তো তোমাদের কিছু কিছু বলেছি। অনেকদিন বাদে বাড়ি ফেরার পর তৃপ্ত মনে বাড়ির খাবার খেয়ে আমাদের সামনে গাছতলাতে গিয়ে বসছিলাম। কিছু সময় পর শুনতে পেলুম আমার শ্বশুরবাড়ি বকুলতলাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে নাকি এই বর্ষাতেও কোনো খালে বিলে জল দাঁড়াচ্ছে না। খাবার জলটুকুও সঞ্চয় করা কঠিন হয়ে উঠেছে। নামটা শোনা মাত্র আমার সেই গ্রামের কথা মনে পড়ে গেল। আরে এই গ্রামটা তো আমার চেনা। তখনই আমি ওই বকুলতলার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যতটুকু আশা করেছিলাম অবস্থা তার চেয়েও গুরুতর ব্যাপার। গতবারে এসে যে অসত্য গাছের নিচে আমি রাত কাটিয়েছিলাম, সেই গাছের কিছু দূরেই এক বড় ঝিল ছিল। সেই ঝিলের দিকে কিছু সময় তাকিয়ে থাকলে মনে হয় যেন ঝিলটা কিছু বলতে চাইছে। গ্রামের বিস্ময়কর ব্যাপারগুলো দেখতে দেখতে গ্রামের ভেতরে ঢুকলাম। গ্রামের ভেতরে ঢুকে কিছু দূর যাওয়ার পর একটা দৃশ্য আমার চোখে পড়ল। দেখলাম একটা মাঝ বয়সী লোক মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনাদের গ্রামের অবস্থা এরকম হলো কি করে? লোকটা আমাকে দেখে কেঁদে কেঁদে বলল, জানি না ঠাকুর মশাই, আমরা বোধহয় বেশি দিন আর বাঁচব না। আমি তার অবস্থা দেখে আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। সেখানে কিছু সময় চুপ করে দাঁড়িয়েই ছিলাম। তারপর লোকটা বলল, জমিদার মশাই ডেকেছেন, যেতে হবে সবাইকে। ভাবলাম আমিও ঘুরে আসি, দেখি জমিদার কি ভেবেছে গ্রামবাসীর জন্য। জমিদার বাড়িতে পৌঁছানোর পর আসল ব্যাপারটা বুঝতে পারলাম, কেন এই গ্রামে কালো ছায়া পড়েছে। জমিদার মশাই গ্রামবাসীর উদ্দেশ্যে বলে উঠল, গ্রামে যে জলের অভাব হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এইভাবে বসে থাকলে তো চলবে না। জমির খাজনা দিলে আমি এক নতুন কুয়ো খোলার প্রস্তুতি নেব। এই কথা শোনা মাত্র সমস্ত চাষির মুখ বিবর্ণ হয়ে গেল। আমি একটা চাষিকে বললাম, যাক, আপনাদের তো এবার একটা কুয়ো খোলার ব্যবস্থা হচ্ছে, আর জলের সমস্যা থাকবে না। জমিদার মশাই কখনোই আমাদের দিকে দেখেন না, ওটা শুধু খাজনা আদায়ের জন্যই বলছে। এই নিয়ে আগেও একবার জল সংকট দেখা দিয়েছিল,
কিন্তু জমিদার মশাই আমাদের জন্য কিছুই করেননি। কি নিষ্ঠুরভাবে জমিদার তার খাজনা আদায় করছে চাষিদের কাছ থেকে। চাষিটার সঙ্গে কথা বলতে গিয়ে আরো অনেক কিছু জানতে পারলাম। চাষিটা বলল, জমিদার বাবু গ্রামের একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়েছিল, আর পরে লোক জানাজানি হতে একদিন রাতে ওই মেয়েকে এক দিঘির ধারে নিয়ে গিয়ে জমিদার বাবু ওই মেয়েটিকে গলায় দড়ি কলসি বেঁধে দিঘির জলে ফেলে মেয়েটিকে মারি। কেবল শুধু সেই দিঘিতেই জল রয়েছে, কিন্তু ওই দিঘির জল খাওয়ার একেবারেই উপযোগী নয়। এই কথাটা শোনা মাত্র আমি কিছু কিছু জিনিস অনুমান করতে পারলাম। অনুমান বসেই বলতে পারো, বা আমার কোনো এক দৈব শক্তিতেই বসে বলতে পারো, আমি দিঘিটার দিকে একবার যাব বলে ঠিক করলাম। দিঘির কাছে যেতে আমার কেমন গা ছমছম করতে লাগলো। তখনই আমি অনুমান করলাম এটা কোনো পৈশাচিক ব্যাপার। দিঘির জলে হাত রাখতেই আমি পুরো ব্যাপারটা বুঝে গেলাম আমাকে কি করতে হবে। তারপর আমি সেই গ্রামে ফিরে এলাম। গ্রামে ফিরে এসে জমিদারের কাছে গেলাম। জমিদারকে গিয়ে বললাম, আপনার পেছনে এক কালো ছায়া লেগেছে। যদি বাঁচতে চান তাহলে আমার কথা মতো চলুন। ওই কালো ছায়া তখনই আপনার বাড়ির ওপর থেকে যাবে যদি আপনি গ্রামবাসীর জন্য কিছু করেন। কিন্তু জমিদার মশাই আমার কোনো কথাই শুনল না। পরদিন শুনতে পেলাম জমিদারকে কেউ গলা টিপে মেরে রেখেছে। আসলে সেদিন দিঘির জলে যখন হাত রেখেছিলাম আমি স্পষ্ট অনুভব করতে পেরেছিলাম জমিদারের মৃত্যুর সামনেই। আর জমিদারের মৃত্যুর সাথে সাথেই ওই গ্রামের জল সংকটের সমস্যাও মিটে গেল। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে জমিদারের মৃত্যু আগে হলো না কেন। সেটা ঠিক আমিও সঠিক করে বলতে পারবো না, তবে এটা আমার ধারণাও বলতে পারো। আমি যখন ওই দিঘির জলে হাত রেখেছিলাম, হাত রাখার সাথে সাথে আমার কিছু শক্তি ওই পিশাচ পেয়েছিল। তার কারণেই জমিদারকে মেরে তার আত্মা শান্তি পেয়েছে। আমাদের গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পান।